মাধ্যমিক 2026-এর রেজাল্ট বেরিয়ে গেছে। রেজাল্ট পরবর্তী সময়ে কারোর কারোর মুখে চওড়া হাসি, উজ্জ্বল হাসি, কারোর মনে বিষাদের ছায়া। কারণ কারণ বেশ কিছু জন যারা যেরকম পরীক্ষা দিয়েছিল সেই অনুযায়ী তার রেজাল্ট হয়নি, আশানুরূপ ফলাফল একেবারেই হয়নি। নাম্বারটা আরও বাড়ার কথা ছিল, কিন্তু কম হয়ে গেছে। বিশেষত দেখা যাচ্ছে যে অঙ্ক বিষয়ের পরীক্ষায় কিন্তু অধিকাংশ জনেরই খুব খারাপ নম্বর এসেছে। সার্বিক রেজাল্ট পর্যালোচনা করলে কি দেখা যাচ্ছে, সেখানে পাশের হার বেড়েছে। গত বছরের তুলনাতেও পাশের হার কিন্তু বেড়েছে। শুধু তাই নয়, যে হায়েস্ট হয়েছে সেখানে 700 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর হচ্ছে তার 698, প্রচুর নাম্বার। আর মেধা তালিকায় অর্থাৎ প্রথম 10-এর মধ্যে যারা জায়গা দখল করেছে সেখানে 688 থেকে এই 698 এর মধ্যে র্যাঙ্ক হোল্ডার যারা হয়েছে সেই সংখ্যাটাও কম নয়, 131 জন। সুতরাং এই সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে রেজাল্ট খুব ভালো হয়েছে এটা বলাই যায়, কিন্তু আসল চিত্রটা একটু অন্যরকম। এটা যেমন একটা উজ্জ্বল দিক, তেমনি অন্ধকারময় দিকও একটা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে অধিকাংশ জন ছাত্রছাত্রী কিন্তু শুধুমাত্র কোনো ক্রমে পাশ করেছে। সেই সংখ্যাটা একেবারেই হেলাফেলা করার নয়। 100% স্টুডেন্ট যদি আমরা ধরি, সেটা দাঁড়াচ্ছে প্রায় 9 লক্ষের উপর। তো এই এত পরিসংখ্যক যে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে অন্তত 35% স্টুডেন্ট যারা শুধুমাত্র 25 থেকে 34-এর মধ্যে নম্বর পেয়েছে অধিকাংশ সাবজেক্টে, মানে কোনো রকমে পাস হয়েছে। মাধ্যমিকে তোমরা জানো সেখানে লেখা পরীক্ষা এবং প্রজেক্ট মিলিয়ে 25 পেলেই পাস হয়ে যাওয়া যায়। তাহলে যদি আমরা ধরে নিই প্রজেক্টে স্কুলের তরফ থেকে 8, 9 বা 10 দিয়ে দেওয়া হয়েছে, বাকি নম্বরটুকু অর্জিত লেখার মাধ্যমে, তাহলে সেখানে নম্বরটা কত কম। এই পরিসংখ্যানটা কিন্তু ভাবার, এবং তার আওতায় যদি তুমি এসে থাকো তাহলে তোমার রেজাল্টটাও ভালো হয়েছে একেবারেই বলা যায় না। এখন তুমি মন খারাপ করে রয়েছো, তার কারণ তুমি যেরকম পরীক্ষা দিয়েছিলে সেরকম নম্বর পাওনি, আবার হয়তো ফেল হয়ে গেছে একটা বা দুটো বিষয় বা একাধিক বিষয়ের ক্ষেত্রে। তাহলে আর কি কোনো উপায় নেই? এরপরে তো ক্লাস 11-এ ভর্তি হওয়ার আছে। উপায় আছে। সেই উপায়টা কি? এই রেজাল্টের পর যখন দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্ট ফেল হয়ে গেছে, তারও সুযোগ থাকে আবারও পাস করে যাওয়ার, বা নাম্বার হয়তো কম এসেছে তাহলে সেই নাম্বারটা বাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকে। সেই সুযোগটা করে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। কিসের মাধ্যমে? কয়েকটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো কি? সেটা হচ্ছে পিপিএস, পিপিআর। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। স্ক্রুটিনি যেটা পিপিএস, সেটায় কি করা হয়? সেটায় শুধুমাত্র টোটালগুলোকে আরেকবার দেখে নেওয়া হয়, মানে প্রাপ্ত যে নম্বরটা, বিভিন্ন দাগের যে নম্বরগুলো রয়েছে সেটাকে আরেকবার দেখে নেওয়া হয় যে টোটালটা ঠিকঠাক রয়েছে কিনা। আর কিন্তু কিছুই করা হয় না। পিপিআর এর ক্ষেত্রে কি হয়? সেখানে খাতাটার পুনর্মূল্যায়ন করা হয়, মানে একেবারে নতুন খাতা প্রথম দেখলে যেরকম হয় ঠিক সেইভাবে খাতাটাকে আবার চেক করা হয়। তো এই সুযোগটা তোমাদের সামনে এনে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তোমরা আবেদন করে এই পিপিএস এবং পিপিআর এর মাধ্যমে তোমাদের নম্বর বাড়িয়ে নিতে পারবে। তবে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পিপিএস সমস্ত বিষয়ের ক্ষেত্রেই তুমি করতে পারো। যারা পাশ করেছে তারাই শুধুমাত্র এই পিপিএসটা করতে পারবে। আর পিপিআর এর ক্ষেত্রে কি হবে? ফেল বা অকৃতকার্য যে সাবজেক্টগুলো বা যতগুলো সাবজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেই শুধুমাত্র পিপিআর করা যাবে। মানে পাস হয়ে গেছে এমন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু পিপিআর করা যাবে না, এটা বুঝতে হবে। এইবারে পিপিএস পিপিআর করতে চাইছো তুমি, কিভাবে করবে? তার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা কি না, তোমাকে স্কুলে কিছু জিনিসপত্র সাবমিট করতে হবে। সেই সাবমিটের মাধ্যমে একটা আবেদন করতে হবে যে তুমি পিপিএস বা পিপিআর করতে চাইছো। সেই আবেদনটা কি না, শুধুমাত্র একটা সাদা ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে তোমার নিজের নাম পরিষ্কার করে লিখতে হবে, তোমার রোল নম্বরটা লিখতে হবে, কোন কোন বিষয়ের ক্ষেত্রে তুমি পিপিএস করতে চাইছো বা পিপিআর করতে চাও, তাহলে সেটা কোনটার ক্ষেত্রে করতে চাইছো, কোন কোন বিষয়ের ক্ষেত্রে, সেটার উল্লেখ করে দিতে হবে। তারই সঙ্গে সঙ্গে তোমার যে প্রাপ্ত মার্কশিট, যে মার্কশিটটা তুমি পেয়েছো কিছুদিন আগে, সেই মার্কশিটের একটা জেরক্স দিতে হবে। ব্যাস, এইটুকু হচ্ছে তোমার দিকের কাজ। এর পরের বাকি কাজটা থাকবে স্কুলের তরফ থেকে।
স্কুল এই সমস্ত পেপারসগুলোকে কালেক্ট করে নেবে বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে যারা যারা আবেদন করতে চায়। তারপর মধ্যশিক্ষা পর্ষদের নির্দিষ্ট একটা ওয়েবসাইটে অনলাইনে সেই তোমাদের হয়ে সেই আবেদনটা পাঠিয়ে দেবে বোর্ডের কাছে। সেই আবেদনের ভিত্তিতে পিপিএস বা পিপিআর যাই হোক না কেন সেটা করা হবে এবং রেজাল্টটা তারপরে জানানো হবে। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা কি এমনি এমনিই হয়ে যাবে? না, এর জন্য কিছুটা মূল্য দিতে হবে। সেই মূল্যটা কি? যদি তুমি পিপিএস করতে চাও তাহলে প্রতি সাবজেক্ট পিছু দিতে হবে 80 টাকা। তুমি যদি 7টা সাবজেক্টেই করো তাহলে সেক্ষেত্রে লাগছে 560 টাকা। যদি তুমি পিপিআর করতে চাও তাহলে সেক্ষেত্রে খরচটা আরেকটু বেশি, সেখানে প্রতি সাবজেক্টে দিতে হবে 100 টাকা। তাহলে 7টা সাবজেক্টের ক্ষেত্রে হলে সেটা কি হচ্ছে 700 টাকা। কিন্তু এটা হওয়ার কথা নয়, তার কারণ পিপিআর শুধুমাত্র ফেল বিষয়ের ক্ষেত্রে করতে পারবে, এমন তো হওয়া সম্ভব নয় যে প্রত্যেকটা বিষয়ই ফেল। যাই হোক, তাহলে পিপিএস করতে গেলে প্রতি সাবজেক্টে 80 এবং পিপিআর করতে গেলে প্রতি সাবজেক্ট পিছু 100 টাকা করে দিতে হচ্ছে। কখন? যখন তুমি ওই আবেদনটা স্কুল কর্তৃপক্ষের কাছে করছো সেই সময়তেই ওই ফিজ সহকারে তোমাকে ওটা সাবমিট করতে হবে। এখন প্রতিটা স্কুলেই চলছে গ্রীষ্মাবকাশ, এরপরে স্কুল খুলে যাবে যখন, তখন তুমি সেই আবেদনটা জমা দিতে পারবে। তোমাদের সেই আবেদন কালেক্ট করে নিয়ে তারপর অনলাইনে সাবমিট করবে স্কুল কর্তৃপক্ষ। তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 22শে মে। ঠিকই শুনছো, 22শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের যে লাস্ট ডেট এমন নয়, সেটা স্কুল কর্তৃপক্ষের লাস্ট ডেট 22শে মে 2026। সুতরাং তোমরা চেষ্টা করবে যে গ্রীষ্মাবকাশের পর স্কুল খুললেই তোমরা তোমাদের আবেদনটা স্কুলে সাবমিট করবে, কারণ তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে কালেক্ট করে স্কুলের তরফ থেকে একই সঙ্গে সেটা পাঠানো হবে। তাই স্কুল খুলে গেলেই যদি তুমি পিপিএস বা পিপিআর করতে চাও তাহলে সেটা কিন্তু স্কুলে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, কারণ দীর্ঘদিন পর্যন্ত এটা তুমি করতে পারবে এমন নয়। তো এই যে তথ্যগুলো তোমাদের দিলাম, এই তথ্যের ভিত্তিতে তুমি কি বুঝতে পারলে যে পিপিএস এর মাধ্যমেও কিন্তু তোমার নম্বরটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে, বা যদি তুমি ফেল বা অকৃতকার্য হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে পিপিআর এর মাধ্যমে কিন্তু সেটা পাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই সুযোগটা মধ্যশিক্ষা পর্ষদ এনে দিয়েছে, তো তোমরা করতে পারো। এছাড়াও আরও একটা পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হচ্ছে RTI, যেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন। সেখানে কি হয়, তুমি হুবহু তোমার খাতাটাকে জেরক্স কপি হিসাবে তোমার বাড়িতে বসেই পেয়ে যাবে। হ্যাঁ, তার জন্য কিছু প্রসিডিওর রয়েছে, সেটা সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে এসে তোমরা জানতে চাইতে পারো। যত বেশি তোমরা জানতে চাইবে পরবর্তী উপস্থাপনায় তোমাদের জন্য সেটা সম্পর্কেও জানিয়ে দেবো। RTI কোন প্রসেসে করতে হয়, কোন রিজিওনাল অফিসে আবেদন করতে হবে, সেটা কি ডিরেক্ট তুমি গিয়ে করবে না গার্জিয়ান গিয়ে করবে, এরকম নানান কিছু তথ্য সেখানে তোমাদের তাহলে জানিয়ে দেবো। তো এই যে ইনফরমেশনটা এখন তুমি পেলে, এটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা তোমাকে বলেছে যে তার নম্বরটা আরও বাড়তো, নাম্বারটা কম এসে গেছে বা ফেল করেছে, সে এরকম তোমাকে শেয়ার করেছে যে কোনোভাবেই আমার ফেল হওয়ার কথা না, আমি পাস করে যেতাম, তাদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও যাতে সেও এই সুবিধাটা নিতে পারে। দেখা হচ্ছে এইরকমই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সঙ্গে নেক্সট ভিডিওতে।